আচ্ছা, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকটা শুরু করি। আচ্ছা, আগের দিন আমরা ক্লাসে যতটুকু পড়েছিলাম আমরা একদম বেসিক কথাবার্তা পড়েছি। আপনারা যদি আগের চ্যাপ্টারগুলো দেখেন, একদম সিম্পল জিনিস। একটা জাস্ট ভোল্টেজ এন্ড কারেন্ট, কি কনসেপ্টটা কি ছিল, কোথা থেকে আসছে, সেটার ফর্মুলাগুলো কিরকম, এরকম কিছু জিনিস ছিল। তারপরে আমাদের রেজিস্ট্যান্স কিরকম জিনিস, রেজিস্ট্যান্স কেন আসে ওয়্যারের ভিতর, রেজিস্ট্যান্স এন্ড রেজিস্টিভিটি, এরকম কিছু ব্যাপার নিয়ে আমরা পড়াশোনা করেছি। সো এগুলো আসলে খুবই এলিমেন্টারি জিনিস, আপনারা আগেই সবকিছু জানেন এগুলোর। তো আমি এগুলো নিয়ে আর আপাতত টাইম নিব না। আমরা আজকে যেখান থেকে অ্যাকচুয়ালি দেখা শুরু করব, মেইনলি যেটা আমাদের একটু আসলে মানে হেল্পটা লাগবে, সেটা সিরিজ ডিসি সার্কিট থেকে আমরা মোটামুটি শুরু করব। তো আগের দিন আমরা সিরিজ ডিসি সার্কিট, প্যারালাল ডিসি সার্কিট এন্ড সিরিজ এন্ড প্যারালালের কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, এই প্রবলেমগুলো হালকা পাতলা দেখছি। তো আমরা আজকেও মোটামুটি এগুলা এখান থেকেই শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো সিরিজ ডিসি সার্কিট বলতে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, আপনারা অলরেডি সিরিজ কানেকশন সম্পর্কে অনেকেই জানেন। সিরিজ কানেকশন ব্যাপারটা যে সাপোজ সিম্পল একটা সার্কিট থাকবে যেখানে রেজিস্ট্যান্স গুলো একে অপরের সাথে সিরিজে কানেক্টেড থাকবে, ঠিক আছে? যেমন দেখেন, সিরিজ বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একটা রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট এবং অন্য আরেকটা পয়েন্ট এমন ভাবে অ্যারেঞ্জ থাকবে যেন প্রথমটার এন্ড পয়েন্টের থেকে পরেরটার স্টার্টিং পয়েন্ট হয়, ঠিক আছে? যেমন ধরেন এই সার্কিটটাতে দেখা আছে। এখন আপনারা সিরিজ সার্কিট সম্পর্কে কি কি জানেন, বা সিরিজ রেজিস্ট্যান্স, সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এগুলো সব সম্পর্কে আপনাদের সবারই প্রায় কিছু আইডিয়া থাকার কথা, তাই না? কেউ একজন বলতে পারবেন যে এরকম থাকলে আমরা কি করি? যারা আগের দিন ছিলেন তারা না, জাস্ট নিউ যারা আছেন তারা কেউ একজন বলেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের আইডিয়াটা কেমন। জি বলেন। আচ্ছা, সিরিজ রেজিস্ট্যান্স থাকলে আসলে কি করতে হয়, এরকম কোনো আইডিয়া আমাদের নাই। আমরা তো এগুলো মোটামুটি সবার পড়ে আসার কথা। আচ্ছা, আমি বলি তাহলে। সিম্পল, দেখেন এখানে আপনার মনে করেন একটা তারের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে, তাহলে একটা তারের মধ্যে এইখানে আছে 10 ওহম রেজিস্ট্যান্স, এখানে 3 ওহম, এখানে 100 ওহম। তো পুরো রাস্তাটা যাইতে কারেন্টের কতটুকু পরিমাণ রেজিস্ট্যান্স ফেস করার কথা? অবভিয়াসলি টোটালটার সামেশন হবে। আমরা এটা অনেক আগে থেকেই জানি যে সিরিজ রেজিস্ট্যান্স বলে যদি কিছু থাকে, আমরা অ্যাকচুয়ালি সিম্পলি জাস্ট এটা যোগ করে দিই, ঠিক আছে? এখন একটা নেটওয়ার্ক যদি আমি কখনো সিরিজে দেখি, আমি আসলে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে রেজিস্ট্যান্সের সাথে আলাদা আলাদা ভাবে ভোল্টেজ মাপবো। সেটা না করে আমার জন্য ইজিয়ার হবে যদি আমি টোটালটার একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিই। যেমন আপনারা এখানে দেখেন, টোটাল রেজিস্ট্যান্স এখানে সিম্পলি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সামেশন। তো একদম সিম্পলি বললে সিরিজ ডিসি সার্কিট বা সিরিজ রেজিস্ট্যান্স, এটা বললে আমরা এটাই বুঝবো। তো যেমন ধরেন এই যে এখানে একটা এক্সাম্পল আছে, সিম্পলি যে এই নোড দুইটার মধ্যে এ এন্ড বি। আচ্ছা, নোড সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? নোড কি জিনিস? ক্লাসে হ্যাঁ বলেন বলেন। নাই ম্যাম। নোড জিনিসটা আসলে আমরা যদি একেবারে সিম্পলি চিন্তা করি, নোড জিনিস একটা পয়েন্ট, একটা সিঙ্গেল পয়েন্ট। যেমন ধরেন এই যে এখানে রেজিস্ট্যান্সের এ পাশে একটা পয়েন্ট থাকবে, এ পাশে একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলোকে আমরা নোড বলি। আরো যদি এক্সটেন্সিভ ভাবে বলতে চাই, সাপোজ এটা একটা 3টা জায়গার কোনো একটা জাংশন, তাইলে এই জিনিসটা একটা নোড। তার মানে যে কোনো 2টা পয়েন্টের জাংশন, অথবা 3টা, অথবা 3-এর বেশি, এরকম যদি 4-5টা যাই থাকে, এই যে জাংশন পয়েন্ট, এটাকে আমরা একটা নোড বলবো। তো যখনই আমরা কোনো একটা রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্সের আসলে 2টা নোড আছে, এই পাশে একটা নোড আর এই পাশে একটা নোড, ঠিক আছে? সো এই যে দেখেন, এই রেজিস্ট্যান্সের এই পাশের নোডটাকে আমরা পয়েন্টের নাম দিছি এ, এবং এই পাশের নোডে আপাতত আমরা কোনো নাম দেই নাই। বাট অলওয়েজ মনে রাখবেন যে রেজিস্ট্যান্সের এই পাশে আর এই পাশের নোডের নাম কিন্তু ডিফারেন্ট হয়, অর্থাৎ যে কোনো 2টা নোডের মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকে। যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, সিম্পলি মনে করেন এরকম একটা রাস্তা আছে, এটা একটা নোড, এটা একটা নোড।
নোডের নামের কোনো চেঞ্জ হবে না, এখানে দুইটা নোডই হবে এ। বুঝতে পারছি? তার মানে যখনই আমি মাঝখানে কোনো ধরনের রেজিস্ট্যান্স পাবো তার মানে হচ্ছে আমার নোড চেঞ্জ হচ্ছে, আনলেস আমি কোনো রেজিস্ট্যান্স পাচ্ছি নোড সেম। ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ আপনারা পরবর্তীতে যখন ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করতে যাবেন তখন এই নোডের কনসেপ্ট অনেক বেশি কাজে আসবে। তাই জন্য আবারও বলতেছি, মনে রাখবেন যে যখন একটা ওয়্যারের দুই পাশে কোনো ধরনের নোড বা এরকম আপনারা কিছু চিন্তা করবেন, দেখবেন আগে মাঝে রেজিস্ট্যান্স আছে কিনা। যদি কোনো ধরনের রেজিস্ট্যান্স না থাকে তাহলে এটা সেম নোড। রেজিস্ট্যান্স বাদ দেন, ধরেন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এগুলো থাকলেও কিন্তু আসলে নোড চেঞ্জ হবে। বাট যদি কিছুই না থাকে, সিম্পল একটা ওয়্যার থাকে, তখন কিন্তু দুইটা নোড সেম হবে। ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্সের এপাশে একটা নোড আছে এ, তাইলে এই পাশের নোডটাকে তো আর আমরা এ বলতে পারবো না, রেজিস্ট্যান্স যখনই আসবে নোড চেঞ্জ হবে। সো আমরা এই নোডটাকে ধরেন সি বলি, কারণ নিচে একটা বি লেখা আছে, আমি এটাকে সি বলি। মাউস সাইনটা শো হচ্ছে না ম্যাম। কোনটা শো হচ্ছে না? মাউসের যে সাইনটা ওটা শো হচ্ছে না ম্যাম। আমি আপনার কথা বুঝতে পারি না, কিসের সাইনটা শো হচ্ছে না? ম্যাম আপনার কার্সরটা দেখা যাচ্ছে না, মানে কার্সর যদি মুভ করেন ওটা কি দেখা যাচ্ছে না, এই বলতেছে। ড্রয়িং গুলা কি দেখতে পারতেছেন? জি, নীল রঙের। জি ম্যাম। জি ম্যাম, এটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রয়িং করে করেই বোঝানোর ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। সো আমরা যেটা বলতেছিলাম যে ধরেন এটা একটা নোড আর এটা একটা নোড। সো আমি এটাই বললাম যে উপরের নোডটা হচ্ছে এ লেখা আছে আর নিচের নোডটা দেখেন এখানে বি লেখা আছে। দ্যাটস ওয়াই আমি জাস্ট এটাকে আরেকটা অন্য নাম দিলাম, যেটা হচ্ছে সি। ঠিক আছে? সো আমরা যদি এভাবে মুভ করি, ধরেন এ থেকে সি তে গেলাম, সি এর পরের নোডটার নাম দিলাম হচ্ছে ডি, ডি এর পরে আবার একটা রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে এই নোডটার নাম দিলাম ই, ই এর পরে আবারও আমি একটা রেজিস্ট্যান্স পাইলাম, তাহলে এই রেজিস্ট্যান্সের পরে পরের নোডটার নাম দিলাম হচ্ছে বি। বুঝতে পারছি তো? হচ্ছে সিরিজ যখন কানেকশন থাকবে তখন সিস্টেমটা এরকম যে একটা রেজিস্ট্যান্স, তারপরে আরেকটা রেজিস্ট্যান্স, তো প্রথমটার একটা নোড যেখানে শুরু হচ্ছে, পরেরটা এখানে অন্য আরেকটা নোড, তারপরে গিয়ে অন্য আরেকটা নোড। একদম সিম্পলি স্পিকিং প্রথমটার এন্ড নোড হবে, পরেরটার বিগিনিং নোড। বুঝতে পারছি? এরকম কোন ধরনের কানেকশন যদি আমি পাই সেটাকে আমি হচ্ছে সিরিজ সার্কিট বলে চিন্তা করব। ঠিক আছে? ওকে। সো আমরা এরকম যদি একটু নিচে নামি, একটু দেখা ট্রাই করি, যেমন হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে একটা করে সার্কিট, তার পাশে আরেকটা করে সার্কিট, দুইটার মধ্যে আপনি দেখবেন যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চিন্তা করে এখানে আছে 30, 82, 10, দেখেন জাস্ট অ্যারেঞ্জমেন্ট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আসলে বেসিক্যালি সেম সার্কিটই, কারণ আমরা জানি যে এটা একটা সামেশনের ব্যাপার। সো সামেশন আমি আগে করতেছি না পরে করতেছি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? ওকে, সো আমরা একটু হ্যাঁ একটু কমপ্লিকেটেড প্রবলেমে যাই। যেমন হচ্ছে দেখেন এখানে দেখেন এটা একটা সার্কিট আছে, সেই সার্কিটের মধ্যে আপনার একটা, দুইটা, তিনটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। সো আপনাকে যদি আমি টোটাল কারেন্টটা বের করতে বলি তাহলে আপনার যেটা করতে হবে, আমরা তো একটা ফর্মুলা শিখছি না, ভি ইকুয়াল টু আইআর, এটা তো আমরা একেবারে ছোটবেলায় শিখে আসছি, ভি ইকুয়াল টু আইআর। সো এখন আমি যদি কারেন্ট বের করতে চাই আমার তাহলে লাগবে কি ভি বাই আর। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কারেন্ট কি এই রেজিস্ট্যান্সের মধ্যে যা, এই রেজিস্ট্যান্সের মধ্যে যা এন্ড এই রেজিস্ট্যান্সের মধ্যে যা, তিনটা কারেন্ট কি ডিফারেন্ট হবে না তিনটা কারেন্ট সেম হবে? ডিফারেন্ট হবে ম্যাম। আচ্ছা, আর কেউ কারো কি মনে হচ্ছে সেম হবে? না ম্যাম, ডিফারেন্টই হবে। আচ্ছা, তাহলে এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি। ধরেন একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, আর একদম সিম্পল একটা সার্কিট আমরা জাস্ট ড্র করি। একটা রেজিস্ট্যান্স আছে আর হচ্ছে এখানে একটা ধরেন এটা 10, এটাও 10, যাতে আমার কারেন্টের ভ্যালু ধরেন 1 আসে। আমরা যখন কখনো কারেন্ট বা ভোল্টেজ কিছু একটা মাপি, আমরা কারেন্টের জন্য ইউজ করি অ্যামিটার, ভোল্টেজের জন্য ইউজ করি ভোল্টমিটার। সো আমি যখন কারেন্টটা মাপবো, কারেন্টের অ্যামিটারটা আমি কোথায় বসাবো? আমি কি এই জায়গাটাতে বসাবো অ্যামিটার এভাবে রেজিস্ট্যান্সের দুই পাশে, নাকি হচ্ছে আমি সার্কিটের মাঝামাঝি কোনো একটা জায়গায় অ্যামিটার বসাবো? ম্যাম সার্কিটের মাঝামাঝি একটা জায়গাতে। হ্যাঁ, তার মানে আমি আসলে অ্যামিটারটা যেখানে বসাবো, আমি আসলে অ্যামিটারটা বসাবো সার্কিটের মাঝামাঝি কোনো একটা জায়গায়, এরকম একটা সিচুয়েশনে আমার অ্যামিটারটা থাকবে।
এইভাবে অ্যামিটারটা বসানোর কারণ কি জানেন? কারণ হচ্ছে যখন আপনি একদম একটা ফুল রাস্তা পাচ্ছেন, এই ফুল রাস্তা জুড়ে কারেন্টটা আসলে সেম যায়, ঠিক আছে? এই যে এখান থেকে শুরু করে ভোল্টেজের এখান থেকে শুরু করে এই ফুল যে রাস্তাটা, পুরাপুরি রাস্তাটা ঘুরে আসলে কারেন্টটা সেম যাবে। বুঝতে পারছেন? কারেন্টটা ডিফারেন্ট কখন হবে? যখন এরকম একটা রেজিস্ট্যান্স এন্ড এরকম একটা রেজিস্ট্যান্স। কারণ তখন আপনি চিন্তা করেন কারেন্টটা এখান দিয়ে যাচ্ছিল, এই পয়েন্টটাতে এসে কারেন্টটার যাওয়ার মতো দুইটা জায়গা হয়ে গেছে, ঠিক আছে? এই যে দুইটা জায়গা, এখন কিন্তু কারেন্ট এইখানে আর এইখানের মাঝখানে ভাগ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি? অর্থাৎ কারেন্ট যখনই একটা দুইয়ের বেশি নোডের একটা জাংশন, মানে দুইয়ের বেশি একটা তারের একটা জাংশন পাবে, যেমন এটা একটা তার, এটা একটা তার, আর এটা একটা তার, এই তিন তারের বা তিন তারের বেশি জাংশন পাইলেই কারেন্ট শুধুমাত্র ভাগ হবে। তো এখানে দেখেন কারেন্ট যখন যাচ্ছে এদিক দিয়ে, এই সার্কিটের এখান দিয়ে কোথাও কি এরকম ওর ভাগ হয়ে যাওয়ার মতো রাস্তা আছে? দেখেন তো আপনারা কোথাও কি পাচ্ছেন যে ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা? না ম্যাম, না ম্যাম। আচ্ছা, তার মানে আসলে এখানে প্রত্যেকটা জায়গা দিয়ে আসলে কারেন্টটা সেম যাবে। বুঝতে পারছি? যখন কোনো আমি সিরিজ সার্কিট পাবো, এই যে আমাদের আজকের টপিক এখানে যে লেখা সিরিজ সার্কিট, মনে রাখবেন সিরিজ সার্কিটের জন্য আই সেম অথবা আই কনস্ট্যান্ট, ঠিক আছে? ম্যাম জি ম্যাম। ম্যাম হ্যাঁ, বলুন। রেজিস্ট্যান্সের জন্য কারেন্টের ফ্লোর বাধা সৃষ্টি হবে না? হ্যাঁ, তাহলে ম্যাম সব জায়গায় সেম কারেন্ট কিভাবে যায়? এক্স্যাক্টলি। তার মানে দেখেন আপনার এই ফর্মুলাটা যদি আপনি দেখেন তাহলে আর তো ডিফারেন্ট, এটা তো বোঝাই যাচ্ছে আর তো ডিফারেন্ট, আমি তো দেখতেই পাচ্ছি তিনটা তিন রকম, আর তাও কেমনে আই সেম থাকতেছে? সমানুপাত। হ্যাঁ, ভোল্ট সোর্স এক, কারণ ভোল্টেজটাও ডিফারেন্ট হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স তিনটার মধ্য দিয়ে যদি আপনি ভোল্টেজ কাউন্ট করেন, তিনটা ডিফারেন্ট ভোল্টেজ পাবেন, যেই তিনটা ভোল্টেজকে যোগ করলে আমি এই ভোল্টেজটা পাবো। বুঝতে পারছি? তার মানে আসলে সিরিজ যখন সার্কিট থাকবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে ভোল্টেজ কখন মাপে, এই যে আমি আরেকটা দিয়ে রাখছি না এই যে এখানে, এই জিনিসটা আসলে ভোল্টেজ মাপার জন্য, অর্থাৎ ভোল্টেজ আপনি দুইটা পয়েন্টের মধ্যে মাপেন, কারেন্ট আপনি ফুল সার্কিটে একটা মাপেন, আর ভোল্টেজ যখন মাপেন দুইটা পয়েন্টের মধ্যে। সো আমার যখন তিনটা আলাদা আলাদা রেজিস্ট্যান্স ভ্যালু, তাহলে আমি যদি মাপি তিনটা আলাদা আলাদা ভোল্টেজ ভ্যালু, এই জন্যই আপনারা দেখেন এই জায়গাটাতে সুন্দর করে হচ্ছে V1 V2 V3 দেখা যাচ্ছে। জি ম্যাম। তাহলে দেখেন এই যে এখানে V1, এখানে V2, এখানে V3, তিনটা আলাদা আলাদা ভোল্টেজ, এবং আপনি তিনটাকে যদি যোগ করেন আপনি টোটাল ভোল্টেজটা পাবেন। এই কারণেই আসলে যখন সিরিজ সার্কিট দেখা হবে মনে রাখবেন সিরিজ সার্কিট মানে আই সেম, ভোল্টেজ ডিফারেন্ট, ঠিক আছে? কারণ আই এর হচ্ছে আলাদা হয়ে যাওয়ার কোনো জায়গা নাই, আর যেহেতু ভিও ডিফারেন্ট আরও ডিফারেন্ট, দুইটা রেশিও করলে দেখবেন অলওয়েজ সেম কারেন্টই আসতেছে। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। তাহলে আমাদের এখন কাজ কি? আমি বললাম যে হচ্ছে এই টোটাল সার্কিটের মধ্যে আমাকে এই টোটাল কারেন্টটা আপনারা বের করে দেন। সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি আলাদা আলাদা সবগুলার মানে যে কোনো একটা ধরে ভোল্টেজ বের করে সেটার কারেন্ট বের করতে পারেন, বাট আপনি কিন্তু আসলে এই ভোল্টেজের ভ্যালুগুলাও এখন জানেন না। সো ভোল্টেজগুলো বের করার জন্য দেখেন আমার ভোল্টেজও জানা নাই, আমার কারেন্টও জানা নাই, সো আসলে আমি কিন্তু জাস্ট এই একটা ইনফরমেশন দিয়ে কিছু করতে পারবো না। কিন্তু আমি যেটা করতে পারবো, দেখেন আমার টোটাল ভোল্টেজটা জানা আছে, তাহলে আমি যদি সামহাউ টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারি তাহলেই আমি টোটাল কারেন্টটা পাবো না? বুঝতে পারছি? ইন্ডিভিজুয়ালি হয়তো আমার ভোল্টেজগুলো জানা নাই, কিন্তু আমি তো জানি যে টোটাল ভোল্টেজটা এখানে 8.4 ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজটা বের করার জন্য আমার যেহেতু টোটাল কারেন্টটা লাগবে, টোটাল ভোল্টেজ জানা, সো আমার টোটাল রেজিস্ট্যান্সটা দরকার। তো আমি তো একটু আগেই দেখে আসছি যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এরকম, তিনটা রেজিস্ট্যান্স যোগ হয়ে যায়। এই যে দেখেন সিরিজ রেজিস্ট্যান্সের জন্য যতগুলো রেজিস্ট্যান্স থাকে সবগুলো রেজিস্ট্যান্স হচ্ছে যোগ হয়ে যায়। সো অ্যাজ এটা হচ্ছে আমরা এই সার্কিটেও সেম কাজ করতে পারি, তাহলে তিনটা রেজিস্ট্যান্স আছে 10, 30 আর 100, তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স আসতেছে কত? 140। 140 যদি রেজিস্ট্যান্স হয় আর ভোল্টেজ যদি হয় 8.4, এখন আমি এই ফর্মুলাটা দিয়ে কারেন্ট বের করতে পারবো না? বুঝতে পারছি এতটুকু? জি ম্যাম। আচ্ছা,
তাহলে আমরা এরকম কিছু এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি দেখবেন সব জায়গায় একই সিস্টেম। এই যে দেখেন এক্সাম্পল, এখানে দেখেন ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স আরটি, ক্যালকুলেট দ্য রেজাল্টিং সোর্স কারেন্ট এন্ড ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ রেজিস্টার। এটা আমাদের জন্য নিউ, এর আগের দুইটা আমরা একটু আগেই বলে আসলাম। সো আমার প্রথম কাজ কি, টোটাল রেজিস্ট্যান্স বের করা। তাহলে এই সার্কিটে দেখেন, আপনি যদি চিন্তা করেন, দেখেন এখানে গিয়ে এটা এ নোড, তারপর একটা রেজিস্ট্যান্স, তারপর এটা বি নোড, তারপর একটা রেজিস্ট্যান্স, এটা সি নোড, তারপর একটা রেজিস্ট্যান্স, তো এটা ধরেন ডি নোড। ঠিক আছে, তাহলে আপনি দেখেন একটা নোট, দুইটা নোট এরকম, মানে হচ্ছে প্রথমটা যেখানে শেষ হয়েছে পরেরটা সেখানে শুরু, আবার পরেরটা যেখানে শেষ তারপরেরটা শুরু। সো বোঝাই যাচ্ছে এটা সিরিজে আছে। ঠিক আছে, সো সিরিজে যেহেতু আছে রেজিস্ট্যান্সের সামেশনই হবে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 5, সো টোটাল করলে আমার হবে 8। তাহলে আমার ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে 8। দেন আমাকে বলছে ক্যালকুলেট দ্য রেজাল্টিং সোর্স কারেন্ট। সো সোর্স কারেন্ট বের করার জন্য আমার কি করতে হবে, টোটাল রেজিস্ট্যান্স আমি অলরেডি জানি, টোটাল ভোল্টেজ আমি জানি। সো যেহেতু আমি দুইটার রেশিও করলেই টোটাল কারেন্ট পেয়ে যাবো, সো আমি সেটাই করব। সো আমার এখানে ছিল 20 ভোল্ট আর এখানে আমার অলরেডি বের হয়েছে 8, সো ডিভাইড করলে আমার এইটা হবে টোটাল কারেন্ট। এন্ড যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, আপনি যে কোনো রেজিস্ট্যান্সের ভিতর দিয়েই আসলে এই ভ্যালুটাই পাবেন। বুঝা গেছে? Yes, ma'am. ওকে, সো ফাইনালি দেখেন ডিটারমাইন দ্য ভোল্টেজ অ্যাক্রস ইচ রেজিস্টার। সো ইচ রেজিস্টারের জন্য প্রত্যেকের, দেখেন আমি যেহেতু বললাম এটা সিরিজ সার্কিট, সো প্রত্যেকের মধ্য দিয়ে আইএস পরিমাণ কারেন্টই যাবে। তাহলে আমি এটারও কারেন্ট জানি, এটারও কারেন্ট জানি, এটারও কারেন্ট জানি। সো আমি রেজিস্ট্যান্সও জানি, কারেন্টও জানি। তাহলে আমি ভি কিভাবে বের করবো, এই ফর্মুলাগুলো দিয়ে I1 R1, I2 R2, I3 R3, সবগুলো আই এর জন্যই আই হবে আইএস, আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স তো আলাদা আলাদা ভ্যালু আছেই। সো আমি প্রত্যেকটা যদি বের করি এভাবে করে, দেখেন তিনটা আলাদা আলাদা ভোল্টেজ বেরোচ্ছে এবং আপনি দেখবেন এটা সাম আপ করলে আপনি সেই 20 ভোল্টই পাবেন। ম্যাম লাস্টেরটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি। দেখেন এখানে হচ্ছে আপনার টোটাল ভোল্টেজ ছিল 20 ভোল্ট, আমি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বের করে টোটাল কারেন্টটা বের করলাম। এ পর্যন্ত আমার বি এর কোয়েশ্চেন শেষ। এখন যেহেতু আমি জানি এটা একটা সিরিজ সার্কিট, সো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এই আইএস পরিমাণ কারেন্টই যাবে। R1 এর ভিতর দিয়েও আইএস যাবে, R2 এর ভিতর দিয়েও আইএস যাবে, R3 এর ভিতর দিয়েও আইএস যাবে। তাহলে দেখেন V1 বের করার জন্য আমার লাগতো কি কি, এটার মধ্য দিয়ে কারেন্ট আর এটা রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্স দেখেন আমি জানি 2, আর আমি জানি ওর মধ্য দিয়ে কারেন্টও যাচ্ছে আইএস, এন্ড যেটা আমি অলরেডি বের করছি। সো এই 2 এর সাথে আমি যদি আইএসটা গুণ করি তাহলেই কিন্তু আমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে V1 ভোল্টেজ সেটা পেয়ে যাচ্ছি। এবার বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। সেভাবে করে আমি R2 আর R3 এর জন্য বের করব এবং আলটিমেটলি বের করে যোগ করে দেখব যে আমার আসলে এটাই আসে। কেন আসবে? কারণ আমি বলছিলাম যে এখানে তিনটা রেজিস্ট্যান্স, তাহলে নিশ্চয়ই টোটাল ভোল্টেজটা তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সো ওভাবে করে আপনি দেখবেন যে আপনার অ্যাকচুয়ালি সেম আসে। তাহলে এরকম আপনারা দেখবেন যে পরে এরকম আরো বেশ কিছু প্র্যাকটিস প্রবলেমস আছে, এগুলো অনেক সহজ সহজ, আপনারা 2-3টা করলেই দেখবেন আর আপনাদের লাগতেছে না। সেভাবে করে আপনারা মোটামুটি এইসব অ্যাটলিস্ট এক্সাম্পলের ম্যাথগুলো আমি সাজেস্ট করব পড়ার সাথে সাথে করে ফেলবেন, কারণ তাহলে পরবর্তীতে এক্সারসাইজে একটু ডিফিকাল্ট ম্যাথ থাকলেও আপনারা সেটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা সিরিজ সার্কিটে আপাতত বলার মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দাঁড়ান এখানে আছে কিনা একটু দেখে বলি। আচ্ছা এটা হচ্ছে আজকে আমরা একটু শুরু করব কারশফস ভোল্টেজ ল, বাট এখনই না, আমি একটু প্যারালাল সার্কিট আর হচ্ছে সিরিজ প্যারালালের কম্বিনেশনটা একটু দেখাই নেই। আচ্ছা এই জিনিসটা আমরা এখন পড়বো একটু, ভোল্টেজ ডিভিশন ইন আ সিরিজ সার্কিট। এই যে আমরা একটু আগে একটা বের করলাম না, আলাদা আলাদা ভাবে তিনটা ভোল্টেজ বের করার জন্য আগে আমি টোটাল কারেন্ট বের করলাম, দেন আমি টোটাল কারেন্ট দিয়ে আলাদা আলাদা করে ভোল্টেজ গুলো বের করলাম। এটা বের করার আরেকটু ইজিয়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি যদি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে V1 সেটা বের করতে চান, সেটার ফর্মুলাটা হবে এরকম, V1 ইকুয়াল টু উপরে যাবে যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে নেবেন সেইটা, নিচে হচ্ছে যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে তাদের সামেশন। যেহেতু এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, সো আমার তিনটার সামেশন, এই পুরো জিনিসটার সাথে টোটাল ভোল্টেজটা গুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, যে আপনি যদি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ V1 বের করতে চান, আপনার এই রেজিস্টারটাকে উপরে রাখতে হবে এখানে, আর নিচে থাকবে সবগুলো রেজিস্টারের যোগফল যেগুলো সিরিজে আছে, আর টোটাল জিনিসটার সাথে মাল্টিপ্লাইড হবে আপনার যে অরিজিনাল টোটাল ভোল্টেজ ছিল সেটা।
ফর্মুলাটা কি বুঝতে পারছি? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, তো আমরা একটু এরকম নিচে নামলে দেখবেন বইয়েই সুন্দর করে এক্সপ্লেইন করা আছে যে আলাদা করে ওরা হচ্ছে জাস্ট ফার্স্টে টোটাল রেজিস্ট্যান্স বের করছে, তারপরে টোটাল কারেন্ট বের করছে, তারপরে দেখাইছে, এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করছে যেভাবে আমরা দেখছি। বাট যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অর ভিডিআর ইউজ করি তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করে একবারে বের করতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে আমরা দেখি যে ফার্স্টে এটা একটা সার্কিট আছে, দেখেন এখানে বলছে উইদাউট মেকিং এনি ক্যালকুলেশনস হাউ মাচ লার্জার, আচ্ছা এখান থেকে না, ফাইন্ড, এই যে বি নাম্বার কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য ভোল্টেজ V1 ইউজিং অনলি দ্য ভোল্টেজ ডিভাইডার রুল। সো দেখেন আপনাকে V1 বের করতে হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। সো আমার ফর্মুলা ওয়াইজ উপরে কি থাকার কথা, এই রেজিস্টারটা, তো দেখেন আমার উপরে থাকার কথা হচ্ছে 20 ভোল্ট, আচ্ছা সরি 20 ওহম, একটু অন্যভাবে লিখছে ফর্মুলাটা, আমি পাশে আমার মতো করে লিখে দেই। 20টা উপরে থাকার কথা, তারপরে নিচে থাকার কথা এই প্রত্যেকটা যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে আছে তাদের সামেশন। সো 20 আর হচ্ছে এখানে এক্সট্রা আছে হচ্ছে 60, তো এটা থাকবে, আর পরে ইনটু হবে টোটাল যে ভোল্টেজ ছিল 64। ওরা এই জিনিসটাই দেখেন 64টা আগে লিখছে আর এই 20টা বাইরে লিখছে, বাট একই জিনিস কিন্তু আলটিমেটলি গুণ হচ্ছে যেহেতু উপরে কে আগে আসতেছে কে পরে আসতেছে ডাজন্ট ম্যাটার। তাহলে এটাই কিন্তু হবে আমার V1। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে এতটুকু? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল ভোল্টেজগুলো একবারে বের করে ফেলতেছি। তো দেখেন কোয়েশ্চেন পরীক্ষায় এরকম যদি থাকে, আপনাদেরকে যদি জাস্ট নরমালি বলে একটা V1 বের করেন, আপনি যে কোনো মেথডেই করতে পারবেন, কিন্তু যদি কোয়েশ্চেন এরকম মেনশন করা থাকে যে ভোল্টেজ ডিভাইডার রুলই ইউজ করতে হবে, তখন এই ফর্মুলা ইউজ না করলে কিন্তু মার্কস পাবেন না। ঠিক আছে, সো যেহেতু এরকম চান্স আছে আসার, আপনারা মোটামুটি দুইটা জিনিসই শিখে রাখবেন, বাট করার সময় এমনিতে যদি কোনো কিছু না বলে আপনি যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটা দিয়েই করবেন। ঠিক আছে, তাহলে এইটুকু মোটামুটি আমাদের সিরিজ সার্কিটের পড়াশোনা। ওই কেভিএলটা আমরা পরে পড়বো, আমরা আপাতত একটু প্যারালাল সার্কিটে যাই। সিরিজ সার্কিট নিয়ে কারো সমস্যা আছে? না ম্যাম। ওকে, আচ্ছা, তো ধরেন একটা প্যারালাল সার্কিটে আমরা সিরিজের সময় কি পড়ছিলাম, এই যে এরকম ভাবে একটা জিনিস তারপরে আরেকটা জিনিস, এটা এ হইলে এর পরেরটা হচ্ছিল বি নোট, এর পরেরটা হচ্ছিল সি নোট। প্যারালালের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সবগুলার প্রথম আর শেষ নোট সেম হইতে হবে। ঠিক আছে, যতগুলো রেজিস্ট্যান্স পাবেন সবার প্রথম আর শেষ নোট সেম হইতে হবে। আগেরবার কি ছিল, একটার এন্ড নোডে আর একটার বিগিনিং নোড হবে, বাট এখন প্রত্যেকের বিগিনিং নোট সেম, প্রত্যেকের এন্ডিং নোট সেম। তাহলে এইভাবে করে আপনার যতগুলো রেজিস্টার যতভাবে কানেক্টেড থাকতে পারে এই প্রত্যেকটা কানেকশনকে প্যারালাল কানেকশন বলে। প্যারালাল বা এটার বাংলা হচ্ছে সমান্তরাল। তো দেখেন আমরা হচ্ছে এই পার্টটা লাস্টের সার্কিটটা দেখি একটু, দেখেন এখানে এই পার্টটা হচ্ছে এ। হ্যাঁ বলেন, আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, বললাম যে যখন হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স বা তিনটা বা দুইয়ের বেশি, প্রত্যেকের বিগিনিং নোট আর এন্ড নোটটা সেম হবে। যেমন দেখেন এই রেজিস্ট্যান্সটার বিগিনিং নোট হচ্ছে এ, এবং হচ্ছে যেহেতু পরে ওপাশে একটা রেজিস্ট্যান্স, সো আসলে এটা চেঞ্জ হয়ে পরে কোনো একটা নাম হবে, আমি নাম দিলাম বি। সো দেখেন পরের রেজিস্ট্যান্সটা, এটার নিচে যেটা আছে সেটারও যদি আপনি বিগিনিং নোট চিন্তা করেন সেটা কিন্তু এ। কেন এটা এ? কারণ দেখেন এই লাইনটুকুর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স আছে? এই লাইনটা না ম্যাম। তাহলে আমি কি বলছিলাম, রেজিস্ট্যান্স যদি না থাকে তার মানে নোড আসলে সেম ভাবে এই লাইনটাতে কোনো রেজিস্ট্যান্স আছে নাই, তাহলে এই নোডটাও এ। তাহলে দেখেন তিনটা রেজিস্ট্যান্সেরই বিগিনিং নোড হচ্ছে এ। সিমিলারলি এখানে এটাও বি, আবার এখানে এটাও বি, তার মানে এখানেও সবগুলো রেজিস্ট্যান্সের এন্ড নোড হচ্ছে বি। এরকম কানেকশন যে দুইটা নোডের মধ্যে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে একটার পর একটা, এটা একটা সমান্তরাল রেখার মতো দেখতে না, সমান্তরাল ভাবে আছে, দ্যাটস ওয়াই এটাকে সমান্তরাল বা প্যারালাল কানেকশন বলে। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো আমরা এই যে লাস্টের সার্কিটটার কথা বলতেছিলাম, এই সার্কিটটাতে দেখেন আমরা এই নোডটা দেখলাম, এখানে লেখা এ, তারপর একটা রেজিস্ট্যান্স পাইলাম নাম দিলাম বি, তারপর আবার একটা রেজিস্ট্যান্স পাইলাম নাম দিলাম সি। তো দেখেন এর পরে বি, বি এর পরে সি, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি প্যারালালে আছে না সিরিজে আছে? R1 আর R2, হ্যাঁ R1 আর R2 সিরিজে, কারণ দেখেন এ এর পরে বি, বি এর পরে সি, এমন তো না দুইজনই এ আর বি এর মাঝখানে, একজন এ আর বি এর মাঝখানে, একজন বি আর সি এর মাঝখানে।
সেটা আসলে সিরিজ। কিন্তু এই সিরিজ টোটাল জিনিসটা দেখেন, এটাকে যদি আমি একটা ব্লক হিসেবে চিন্তা করি, এই টোটাল ব্লকটা শুরু হয়েছে এতে, শেষ হয়েছে সিতে, এবং দেখেন R3 সেও কিন্তু শুরু হয়েছে এতে, শেষ হয়েছে সিতে। তাহলে এই ব্লকটা আর R3 রেজিস্ট্যান্স এরা কিন্তু প্যারালালে আছে। বোঝা গেছে? ম্যাম আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলতেছি। দেখেন এই যে এই জিনিসটা তো আমরা বুঝে গেলাম, এই দুইটা সিরিজ। তাইলে আমি নিশ্চয়ই এদের একটা সামেশন করে একটা টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবো। টোটাল রেজিস্ট্যান্সটা কি হবে? R1 প্লাস R2, তাই না? তাহলে আমি দুইটার বদলে একটা লিখতে পারি। এরকম অবস্থায় আছে, আর পাশে আছে দেখেন R3। তাহলে যখন আমি দুইটার বদলে একটা লিখে ফেলবো, আমার কিন্তু বি নোডটা তখন আর থাকবে না, তাই না? তখন আমার এই যে সামনের এ নোডটা আর এটার লাস্টের সি নোড, এই দুইটাই থাকবে, কারণ আমি পুরা জিনিসটার বদলে রেজিস্ট্যান্স লিখছি। তাহলে আমার এই নোডটা হয়ে যাচ্ছে এ, এই নোডটা হয়ে যাচ্ছে সি। এখন আপনারা দেখেন তো R1 আর R2 এর সাথে এই R1 প্লাস R2 রেজিস্ট্যান্সটা আছে ARC এর মাঝখানে, R3 রেজিস্ট্যান্সটাও আছে ARC এর মাঝখানে। তাহলে এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা কি এখন প্যারালালে আছে না? Yes, ma'am. বুঝা গেছে? ম্যাম কিন্তু এরকম বলছিলেন না যে একাধিক রেজিস্ট্যান্সের বিগিনিং আর এন্ডিং নোড যদি সেম হয় তাহলে তারা প্যারালালে হয়। হ্যাঁ সেটাই তো করলাম আমরা, এইটুকুকে আগে ছোট করে। বিগিনিং নোড এ আর এন্ডিং নোড সি হয় এরকম হতেছে না ডায়াগ্রামে? হ্যাঁ। তো ম্যাম সেম কি করে হয় দুইটা? না না, বিগিনিং নোডগুলা সেম, এন্ডিং নোডগুলা সেম। আলাদা বিগিনিং আর এন্ডিং নোড তো কখনো সেম হবে না, বাট এভরিওয়ান মানে ইচ অফ देयर বিগিনিং আর ইচ অফ देयर এন্ডিং আলাদা আলাদা ভাবে সেম হবে। জি ম্যাম। আচ্ছা, তাহলে এতটুকু বুঝতে পারছি। আমাদের কিন্তু যখন আসবে তখন একদম সিম্পল সিরিজ বা সিম্পল প্যারালাল আসবে না, এরকম একটা কম্বিনেশনের মতো কিছু একটা আসবে। সো আমাদেরকে একটু বুঝতে হবে যে কে সিরিজে আছে এন্ড কে প্যারালালে আছে, ঠিক আছে? এই জন্য বারবার নোডের কথাটা বলতেছি, যে আপনারা যদি দেখে বুঝতে না পারেন, একটু নোট দিয়ে চিন্তা করলে দেখবেন ইজিলি বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আসলে সিরিজের ক্ষেত্রে যেমন আমরা একদম ঠাস করে যোগ করে দিছি, প্যারালালের ক্ষেত্রে আসলে ফর্মুলাটা একটু ডিফারেন্ট। যেমন আপনারা দেখেন এখানে একটা আছে R1 আর R2, ফর্মুলাটা হচ্ছে আপনার টোটাল যে রেজিস্ট্যান্স, অনেক সময় দেখবেন আপনাদের বইয়ে লেখা RT, বাট আমি যেহেতু সিরিজেরটা আমি RS দিয়ে আর প্যারালালেরটা RP দিয়ে লিখি। সো এই ফর্মুলাটা হচ্ছে কাইন্ড অফ এরকম, যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে তাদের সবার ইনভার্স সাম হবে হচ্ছে টোটাল প্যারালাল রেজিস্ট্যান্সের ইনভার্স সামের সমান। আচ্ছা, কে যেন বললেন স্ক্রিনটা শো করছে না? ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে, আই গেস ওনার নেটে সমস্যা। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যিনি বলছেন যে স্ক্রিন শো করতেছে না, আপনার সম্ভবত নেট। আচ্ছা, আপনারা কি কেউ মিটিংটা রেকর্ড করতেছেন? না ম্যাম। আচ্ছা, তাহলে আপনি হচ্ছে যদি কারো সমস্যা হয় আপনি একটু তাহলে তাকে শেয়ার করে দিন, বা টেলিগ্রাম গ্রুপে আপনি শেয়ার করে দিয়ে রাখতে পারেন, যদি কারো দরকার হয় দেখে নিতে পারবে পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম, দেখেন প্যারালাল রেজিস্ট্যান্স থাকলে সিরিজ রেজিস্ট্যান্সে যেমন আমরা জাস্ট ডিরেক্ট যোগ করছি, প্যারালাল রেজিস্ট্যান্স আসলে আমরা যোগ না করে আমরা ইনভার্স ভাবে সাম করতেছি, ঠিক আছে? ইনভার্স ভাবে সাম করে সেই টোটাল যেটা হবে সেটাকে ইনভার্স করলে প্যারালাল পাওয়া যাবে। যেমন আমরা যদি একটু সিম্পলি ভেঙে দেখি, দেখেন এখানে আছে 3 আর এখানে আছে 6, সো আমরা 1/3 করব প্লাস 1/6 করব। এটা করলে আমাদের আসবে হচ্ছে, দেখেন নিচে আসবে 1/2 আসবে, পরে দেখবেন এটা করলে আসবে 1/2। তাইলে 1/RP যদি 1/2 হয় তাহলে RP কত হবে? শুধু 2 হবে না? জি ম্যাম। তাহলে এভাবে করে হচ্ছে আপনারা প্যারালাল রেজিস্ট্যান্সটা বের করবেন, যে আপনাদের যেই রকম ভাবে রেজিস্ট্যান্সগুলো থাকবে, যতগুলো রেজিস্ট্যান্স প্যারালালে প্রত্যেককে উল্টায় যোগ করে যে রেজাল্টটা হবে তাকে আরেকবার উল্টাইতে হবে, ঠিক আছে? 2-3 বার প্র্যাকটিস করলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আসলে কেন হয়, কারণ যখন প্যারালালে থাকে তখন দেখেন আমি বলছিলাম কি, যখন আমি ভোল্টেজ মাপি আমি হচ্ছে দুইটা পয়েন্টের মাঝখানে ভোল্টেজ মাপি। সো দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি সেম হয় দুইটা রেজিস্ট্যান্সের জন্যই, ধরেন প্রত্যেকটার এই পয়েন্টগুলো সেম, আবার প্রত্যেকটার এই পয়েন্টগুলো সেম, তাহলে কি আমি এদের যে কোনো একজনের অ্যাক্রসে ভোল্টেজ মাপা মানেই আসলে আমি সবার অ্যাক্রসে ভোল্টেজ মেপে ফেলতেছি না? কারণ কি, ধরেন এটা যদি A হয় আর এটা যদি B হয়, প্রথম রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ হবে VAB,
পরের রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজ হবে VAB। এখন VAB এর ভ্যালু তো আর ডিফারেন্ট হইতে পারে না, দুইটা আলাদা আলাদা যদি VAB আপনি মাপেন এটা কি ডিফারেন্ট হওয়ার কথা? একটা সার্কিটের মধ্যে যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ কখনো ডিফারেন্ট হয় না। তার মানে যখন প্যারালাল কানেকশনে থাকতেছে তখন V সেম হয়ে যাচ্ছে। ম্যাম এটা কি সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য? সিরিজের ক্ষেত্রে I সেম ছিল, প্যারালালের ক্ষেত্রে V সেম। বোঝা গেছে? সিরিজের ক্ষেত্রে আমরা কি সবার মধ্যে I দেখছিলাম, প্যারালালে দেখতেছি সবার মধ্যে দিয়ে V সেম, কারণ আমি আসলে প্যারালালে একটা কমন দুইটা পয়েন্টের মাঝখানে অনেকগুলো রেজিস্ট্যান্স, তো আমার তো ভোল্টেজ মাপাই হয় দুইটা পয়েন্টের মাঝখানে, তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে তো আমি এট এ টাইম একই সার্কিটে ডিফারেন্ট ভ্যালু পাইতে পারি না। দ্যাটস ওয়াই ভোল্টেজটা সেম থাকতেছে। এন্ড অ্যাজ ভোল্টেজ সেম থাকতেছে কিন্তু রেজিস্ট্যান্স গুলো ডিফারেন্ট, তাহলে আমাদের ডিফারেন্ট কে হবে এবার না? আই ডিফারেন্ট হবে। এক্স্যাক্টলি, তাহলে আমাদের যেহেতু আই ডিফারেন্ট হবে তাহলে আমরা এটা আগেও বলছিলাম যে আই যদি হচ্ছে ভাগ হয়ে যাওয়ার জায়গা পায় তাহলে কিন্তু সে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা একটু চেক করি তো আই আসলে এখানে ভাগ হওয়ার জায়গা পাইতেছে কিনা। আচ্ছা দেখেন এই যে এই জায়গা দিয়ে ধরেন ফার্স্টে আইটা যাওয়া শুরু হইলে এখানে গিয়ে দেখেন আই আলাদা আলাদা দুইটা পাথ পাচ্ছে। বলছিলাম না দুইয়ের অধিক যদি থাকে জাংশনে জাস্ট দুইটা না থেকে যদি 3 নাম্বার একটাই থাকে এবং হচ্ছে সবার মধ্যে দেখেন আলাদা আলাদা রেজিস্ট্যান্সের ভ্যালু, তাহলে এদিক দিয়ে একটা আলাদা আই যাওয়ার জায়গা আছে, এদিক দিয়ে একটা আলাদা আই যাওয়ার জায়গা আছে, তখন কারেন্টটা আসলে ভাগ হয়ে যাবে। তার মানে টোটাল কারেন্ট যদি আই হয় এই একটা ব্রাঞ্চে এই ব্রাঞ্চ দিয়ে যাবে হচ্ছে ধরেন I1 আর এই উপরের ব্রাঞ্চটা দিয়ে যাবে হচ্ছে I2, এমন ভাবে যাবে যেন তাদের সামেশন করলে টোটাল আইটা পাওয়া যায়। ঠিক আছে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। যেমন R1 রেজিস্ট্যান্স 3 ওহম এন্ড R2 6 ওহম, যদি দুইটা রেজিস্ট্যান্সের মান যদি সেম হয় সেক্ষেত্রে কি আই ভাগ হবে, ডিভাইড হবে নাকি ডিভাইড হবে না ম্যাম? মানে আপনি বলতেছেন এটাও 3 আর এটাও যদি 3 হইতো? হ্যাঁ হ্যাঁ, আই ডিভাইড হবে বাট ইকুয়ালি ডিভাইড হবে। আচ্ছা যার এখন কি ইকুয়াল মানে ইকুয়ালি ডিভাইড নাও হইতে পারে? না, এখন আনইকুয়ালি হবে। আপনার হচ্ছে এটা একটা জিনিস চিন্তা করেন, যেই জায়গায় বাধা বেশি সেই জায়গায় কি কারেন্ট বেশি? হ্যাঁ ম্যাম। না, কারেন্ট হচ্ছে যে জায়গায় বাধা বেশি ওই জায়গায় কারেন্ট হচ্ছে ফ্লো অফ ইলেকট্রনস। সো ইলেকট্রন যেখানে বাধা বেশি সেখানে তার ফ্লো করতে কষ্ট হবে, সো যেখানে রেজিস্ট্যান্স বেশি সেখানে কারেন্ট কম। তাহলে আপনি দেখেন এখানে কারেন্ট দুইটা পাথের মধ্যে একটাতে দেখতেছে 3 ওহম রেজিস্ট্যান্স, একটাতে দেখতেছে 6 ওহম, সো অবভিয়াসলি বেশি পরিমাণ কারেন্ট যাবে এই 3 ওহমের ভিতর দিয়ে দেন এই 6 ওহমের। আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। তার মানে আসলে আমার I1 এর ভ্যালুটা I2 এর চেয়ে এই কেসে বড় হবে। ঠিক আছে? জি ম্যাম। এখন আমি যদি হচ্ছে দুইটা সেম বানাই দিতাম তাহলে তো দুইটা রেজিস্ট্যান্স সেম, তাহলে প্রত্যেকের মধ্যে দিয়ে সেম পরিমাণ আই যাওয়ার কথা, তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন তখন আই হচ্ছে দুইজনেই I1 এর মতো সমান হবে, তাহলে I1 কি I/2 হয়ে যাবে না? মানে কারেন্টটা সিম্পলি অর্ধেক ভাগ হয়ে যাবে। জি ম্যাম, বুঝতে পারছি। বাট ইকুয়ালি, তার মানে যদি 3টা রেজিস্ট্যান্স থাকে এবং 3টা ইকুয়াল ভ্যালু হয় তাহলে প্রত্যেকের মধ্য দিয়ে কারেন্টটা 3 ভাগের 1 ভাগ পরিমাণ যাবে। বুঝা গেছে? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা আপাতত আপনারা মাথায় খুব ভালো করে ঢুকান যে যদি সিরিজ সার্কিট দেখি কারেন্ট সেম, যদি প্যারালাল সার্কিট দেখি ভোল্টেজ সেম, আর সেম যেটা নিশ্চয়ই তার অন্যটা ডিফারেন্ট হবে, সেভাবে করে আপনারা মোটামুটি ধারণা করতে পারবেন। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু একটু আজব দেখতে, মানে এতক্ষণ আমরা একটু সোজা সোজা দেখছি বাট এই জায়গাটাতে এখানে একটু বাঁকা ভাবে আছে, তো এটা আসলে সিরিজে আছে না প্যারালালে আছে এটা আমি কিভাবে বুঝবো? তো যখনই কিছু বুঝবেন না আপনি নোট দিয়ে শুরু করেন। দেখেন এই নোটটাকে আমি নাম দিচ্ছি এ, তারপর দেখেন এই লাইনে কোনো এই পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স আছে না, তাহলে এটা কি হবে, এ না বি? এটা এ। এক্স্যাক্টলি, এটা এ। তারপরে কি রেজিস্ট্যান্স পাচ্ছি এর পরের লাইনে? জি ম্যাম, এখানে বি। বি। তারপরে এখানে পাচ্ছি না না বি। নো ম্যাম। এখানে পাচ্ছি না ম্যাম, এটা পুরাটাই বি। বি।
তারপরে এই জায়গাতেও পাচ্ছি না, এটাও বি, এবং এন্ডিং পর্যন্ত এটাও বি। তাহলে দেখেন এই যে 1 ওহম রেজিস্ট্যান্স এটা কোন কোন পয়েন্টের মধ্যে আছে, এ আর বি। জি ম্যাম। 4 ওহম রেজিস্ট্যান্স এটা কোন কোন পয়েন্টের মধ্যে আছে, এ আর বি। 5 ওহম রেজিস্ট্যান্স সেও কার মধ্যে আছে, এ আর বি। তাহলে তিনটা রেজিস্ট্যান্সে এ আর বি নোডের মাঝখানে, তাহলে অবভিয়াসলি এই তিনটা প্যারালালে আছে। জি ম্যাম। ঠিক আছে, আপনারা যদি নোট দিয়ে না করতেন হয়তো অনেকেই দেখতেন কোনো না কাউকে সিরিজে ধরে রাখছেন, তো এটাতে আপনাদের পরে একটু আর কি প্রবলেম হয়ে যাইতো। দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনারা চেষ্টা করবেন মোটামুটি নোট ধরে ধরে আগাইতে, যতদিন পর্যন্ত আপনাদের এটা অভ্যস্ত না হচ্ছে বা ফার্স্টে আপনাদের কষ্ট হইতেছে, তখন এই নোট ধরাটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা। সো এইভাবে করে আমরা হচ্ছে একটা একটা করে প্যারালাল যদি এখন সলভ করি, কি কাজ ছিল, প্রথমে হচ্ছে সবাইকে উল্টায় উল্টায় যোগ করব। সো 1/1 একবার হবে, 1/4 একবার হবে, 1/5 একবার হবে। করার পরে টোটাল জিনিসটাকে উল্টানোর জন্য দেখেন উপরে আরেকবার 1/, করছে। ঠিক আছে, সেভাবে করে আপনার যেটা আসে। আর হচ্ছে এই উল্টা অবস্থায় দেখেন ইউনিটগুলো লেখার সময় এস লিখছে, কারণ আমরা জানি রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স বলে একটা ব্যাপার আছে, এরা হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওম, কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে এস। সো এই জন্য যখন উল্টা ভাবে আসে 1/ওম হইছে, তার মানে উল্টায় যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে এস লিখছে। ঠিক আছে, আপনারা যদি এস মানে ইউনিট হচ্ছে একদম এখানে সবার শেষে এখানে এরকম একটা ব্র্যাকেট দিয়ে পরে লাস্টে একটা ওম লিখতেন তাহলেও হইতো। ঠিক আছে, সো আসলে মানে এই যে মাঝখানে ইউনিট লেখা লাগবে এমন না, আপনি যখন এই ভ্যালুটা বসাইছেন পুরাটাতে একটা ব্র্যাকেট দিয়ে পরে যদি আপনি লাস্টে ওম লিখে দেন তাও হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এরকম প্যারালাল সার্কিটও আই গেস সলভ করতে পারবো। তো আমরা সিরিজ সার্কিট পড়ার সময় একটা পড়ছিলাম না, ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এখন আমরা হচ্ছে একটু কারেন্ট ডিভাইডার রুল দেখবো। তার আগে ধরেন এই যে এরকম একটা সার্কিট যদি আমি একটু দেখি, আচ্ছা এটা আপনারা একটু বাসায় ট্রাই করবেন, এক্সাম্পল 6টা একটু বাসায় আপনারা করে দেখবেন যে আপনারা বুঝেন কিনা। ফার্স্টে নিজেরা করার ট্রাই করবেন, নোট ধরে ধরে কে কার সাথে কিরকম সিরিজে আছে না প্যারালালে আছে। পরে যদি না বুঝি সলিউশনটা একটু দেখার ট্রাই করব, সলিউশন দেখেও না বুঝলে মার্ক করে রাখবেন, নেক্সট ক্লাসে বা কাউন্সেলিং এর টাইমে আমাকে এসে বলবেন। ঠিক আছে, এক্সাম্পল 6 এটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে প্যারালাল ডিসি সার্কিট। ওকে, সো আমরা একটু কারেন্ট ডিভাইডার রুলটা দেখি। আমাদের আগের ভোল্টেজ ডিভাইডার রুল যেরকম সেরকমই একটা কারেন্ট ডিভাইডার রুল আছে, যে আমরা হচ্ছে আলাদা আলাদা ভাবে এভাবে কারেন্ট বের না করে আমরা হচ্ছে একসাথে কিভাবে বের করব। সো এই যে এখানেও আপনারা হচ্ছে যখন করবেন আগে যেরকম আমরা করছিলাম কি ফার্স্টে টোটাল কারেন্টটা বের করে আলাদা আলাদা ভোল্টেজ বের করছি, এখানে আপনারা উল্টা করবেন, টোটাল ভোল্টেজটা বের করে আলাদা আলাদা কারেন্ট বের করবেন। ঠিক আছে, আচ্ছা। আর এমনিতে কারেন্ট ডিভাইডার রুলের ফর্মুলা হচ্ছে এই যে মনে করেন একটা রেজিস্ট্যান্স আছে আর এই যে একটা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে, আর সাপোজ এখান দিয়ে টোটাল কারেন্ট কিন্তু আলাদা আলাদা কারেন্ট না, হ্যাঁ টোটাল কারেন্ট হচ্ছে আই। সো মনে করেন এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, টোটাল কারেন্ট বলতে এখনো ভাগ হওয়ার আগের যে কারেন্টটা সেটা। ঠিক আছে, সাপোজ সার্কিট এরকম, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তার মানে কি এটা আসলে কিন্তু আমার টোটাল কারেন্ট, তাই না? ভাগ এখনো হইতে পারেনি। সো এই অবস্থায় আপনি যদি R1 এর মধ্য দিয়ে কারেন্ট চান, যেটা কিনা হবে I1, সেই ক্ষেত্রে আপনি আসলে আগে ভোল্টেজের সময় উপরে লিখছিলেন কি যারটার ভোল্টেজ বের করা লাগতো তাকেই লিখছিলেন, প্যারালালের ক্ষেত্রে উল্টাটা লিখতে হবে। তার মানে উপরে হবে R2 আর নিচে হচ্ছে যতজন প্যারালালে আছে তাদের যোগফল, তাইলে এখানে R1 প্লাস R2। ঠিক আছে, আর পুরাটা শেষ করার পর ইনটু হবে আমার টোটাল কারেন্ট I। ম্যাম এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলের দিয়ে যদি করা লাগে তাহলে এটা না? হ্যাঁ, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুলের মতোই পুরাপুরি সেম, যতগুলা প্যারালালে ততগুলা নিচে যোগ হয়। কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনার যেই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে সেটাকেই উপরে রাখতাম। কারেন্ট ডিভাইডার রুলে আমার যারটা তার অপোজিটটাকে উপরে রাখতে হবে। ঠিক আছে, এটা কি শুধু প্যারালালের ক্ষেত্রে হবে? হ্যাঁ, শুধু প্যারালালের ক্ষেত্রে, কারণ সিরিজে তো আর কারেন্ট ডিভাইডই হয় না, তাহলে কারেন্ট ডিভাইডার রুল কিভাবে আসবে? ঠিক আছে, यस मैम। আচ্ছা। সো দেখেন আমরা একটু বোঝা ট্রাই করি এইরকম একটা সার্কিটে দ্যাট ডিটারমাইন কারেন্টস I1 এন্ড I3 ফর দ্য নেটওয়ার্ক। তাহলে দেখেন টোটাল কারেন্ট হচ্ছে এখানে IS, এখানে যাওয়ার পর একটা ভাগ হইছে I1,
পাশের ব্রাঞ্চে একটা ভাগ হয়েছে I2, পাশের ব্রাঞ্চে একটা ভাগ হয়েছে I3। সো আমাকে বলছে I1 আর I3 বের করতে। ঠিক আছে, সো আমরা এখানে দেখেন এখানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। আচ্ছা, টোটাল কারেন্টের ভ্যালুটা কি দেওয়া আছে? টোটাল কারেন্টের ভ্যালু আছে এখানে 9, ওরা আলাদাভাবে বের করছে। আর দেখেন এখানে ওরা হচ্ছে এটাকে 2 দিয়ে দিছে, কোনো ভ্যালু কিন্তু আমি জানি না। এই যে দেখেন I1, I2, I3, এখান থেকে আমি কিন্তু অন্য কোনো ভ্যালু জানি না। শুধুমাত্র আমি এখানে কি দেখতেছি, দেখেন I2 এর জায়গায় একটা 2। আমরা কোনো ভোল্টেজের ভ্যালু জানি না, কোনো টোটাল কারেন্টের ভ্যালু জানি না, আমি শুধু মাঝখানের একটা কারেন্টের ভ্যালু জানি। এখান থেকে এখন আমাকে বাকি সব বের করতে হবে। সো দেখেন আমি এই যে I2 জানি এবং আমি R2 এরও ভ্যালু জানি, তাহলে আমি I2 আর R2 যদি গুণ করি, আচ্ছা এক মিনিট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আমরা হচ্ছে দেখেন আমরা হচ্ছে যেহেতু এখানে I2 ও জানি R2 ও জানি, তাহলে আমি এই দুইটাকে যদি গুণ করি তাহলে আমি কি পাবো? একটা ভোল্টেজ পাবো না, V2। এতটুকু কি বুঝছি? জি ম্যাম, এটা বুঝছি ম্যাম। ওকে, তাহলে এই দুইটার মধ্যে দিয়ে যে ভোল্টেজ দেখেন প্যারালাল আছে না সবগুলা, তাহলে সেইটাই টোটালটার ভোল্টেজ হবে না? তাহলে আমার যে টোটাল ভোল্টেজটা ছিল V, আমি কিন্তু সেটা বের করে ফেলছি। বুঝা গেছে? I2 আর R2 যদি গুণ করি, 2 মিলি আছে আর 3, তার মানে এটা কি হবে? 6 মিলিভোল্ট হবে। এই 6 মিলিভোল্ট হচ্ছে আমার টোটাল ভোল্টেজ, প্রত্যেকটা ব্রাঞ্চের ভোল্টেজ হচ্ছে এইটা। তাহলে যেহেতু আমি টোটালটার ভোল্টেজ জানি, তাহলে এখন আমি I1 আর I3 ও কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? দেখেন এই রেজিস্ট্যান্সটা আছে 6, সো টোটাল ভোল্টেজ যদি 6 হয় আর রেজিস্ট্যান্স যদি 6 হয়, তাহলে I কি হবে? 6/6 মানে 1 মিলি অ্যাম্পিয়ার। কার জন্য এটা? I1 এর জন্য, কারণ 1 নম্বর রেজিস্ট্যান্সটা হচ্ছে 6। আর I3 এর জন্য আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 6 মিলিভোল্ট, আর টোটাল এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1, সো এটা কি 6/1 মিলি অ্যাম্পিয়ার মানে 6 মিলি অ্যাম্পিয়ার। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? ম্যাম আবার একটু বলেন ম্যাম, বুঝতে পারিনি। এই 6 মিলিভোল্ট হচ্ছে যেহেতু আমার টোটালটার ভোল্টেজ, তার মানে R1 এর মধ্য দিয়েও 6 যাচ্ছে, R3 এর মধ্য দিয়েও 6 যাচ্ছে। তো দেখেন R1 এর ভ্যালু হচ্ছে এখানে 6 ওহম, R3 এর ভ্যালু হচ্ছে এখানে 1 ওহম। তাহলে দুইটার মধ্য দিয়ে ভোল্টেজও আমি জানি 6, তাহলে আমি এখন কোন ফর্মুলা ইউজ করব? I = V/R। তাহলে I1 এর জন্য আমার V হচ্ছে 6 মিলিভোল্ট, I1 এর জন্য আমার R হচ্ছে 6 ওহম, তাহলে 6 মিলিভোল্ট বাই 6 ওহম করলে আমি 1 মিলি অ্যাম্পিয়ার পাবো। বুঝা গেছে? জি ম্যাম। সেম ভাবে I3 এর জন্য দেখেন আমার ভোল্টেজ সেম 6 মিলিভোল্ট, রেজিস্ট্যান্স আমার 1, তাহলে আমার 6/1 করলে কি 6ই হবে, তাহলে 6 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার I3 এর কারেন্ট। বুঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি এখান থেকে আমরা মোটামুটি বুঝলাম যে প্যারালাল সার্কিটে কিভাবে বা সিরিজ সার্কিটে কিভাবে ইন্ডিভিজুয়ালি ভোল্টেজ কারেন্ট এগুলো দেখা লাগে। আর হচ্ছে ডিভাইডার ল দিয়ে আসলে এক্সাম্পল যদি পাই, এই যে যেমন না এটাও না, আচ্ছা এটা আমার একটা এক্সাম্পল যেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল ইউজ করে। দেখেন এখানে আমার R1 আছে, R2 আছে, এবং আমার টোটাল এখানে দেখেন I ছিল, IS টোটাল কারেন্ট যেটা সেটা হচ্ছে 6। এরপরে এই ব্রাঞ্চে একটা কারেন্ট ভাগ হবে, এই ব্রাঞ্চে একটা ভাগ হবে। তো এখানে দেখেন I2 লেখা আর এখানে আবার IS, মানে জিনিসটা হচ্ছে কি দেখেন IS এখানে ছিল, এখানে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে আবার দেখেন পরে এখান থেকে আর এখান থেকে এসে তারা আবার মিলে গিয়ে আলটিমেটলি সেম কারেন্ট হয়ে বের হয়েছে। এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, একজনের হচ্ছে অনেক নেটের সমস্যা সম্ভবত, আপনারা হচ্ছে তাইলে রেকর্ডিংটা ওনাকে একটু প্রোভাইড করেন, আমি হচ্ছে এটা ওনাকে গ্রুপে বলে দিচ্ছি। ওকে,
সো আমরা এখন তাহলে দেখেন এই ব্রাঞ্চের মধ্যে আমি টোটাল কারেন্টটা জানি, আর আমাকে হচ্ছে ধরেন বের করতে হবে কি কারেন্ট ডিভাইডার ল দিয়ে I2 টা বের করতে হবে। সো আমার রুলটা কি শিখছিলাম যে যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্ট আমি তার অপোজিট রেজিস্ট্যান্সটাকে উপরে লিখবো, তাহলে আমি উপরে কি 4 কিলোকে লিখবো, আর নিচে কি হবে যতগুলো প্যারালাল আছে সবার সাম। সো এখানে আমার এক প্যারালালে আছে 4 কিলো আর 8 কিলো, তাহলে এদের সাম লিখলাম, আর টোটালটার সাথে ইনটু হবে আমার টোটাল কারেন্ট দেখেন দেওয়া আছে 6, তাহলে এই কাজটা করলেই আমার I2 বের হয়ে যাওয়ার কথা না? জি ম্যাম। তাহলে দেখেন তাই করছে যে উপরে 4 কিলো বসাইছে, নিচে 4 আর 8 বসাইছে, তারপর টোটালটার সাথে 6 গুণ করছে, গুণ করার পর ওদের রেজাল্ট আসছে 2। ম্যাম হ্যাঁ বলেন। আমাদের মিটিং এর আর 15 মিনিট আছে, তারপরে ডিসমিস হয়ে যাবে, তাহলে কি নতুন লিংকে জয়েন করবেন নাকি এটাতেই থাকবো? আচ্ছা আমি আবার হচ্ছে মিটিং খুলে লিংক পাঠিয়ে দিব লাগলে। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে কারেন্ট ডিভাইডার ল দিয়ে আমরা হচ্ছে এগুলো সলভ করব, কারণ এটুকুতে কোনো সমস্যা আছে না থাকলে আমরা একটু পরের একটু কমপ্লিকেটেড গুলাতে যাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একই সাথে সিরিজ এন্ড প্যারালাল, ঠিক আছে? তো সিরিজ এন্ড প্যারালাল এই অবস্থাগুলোতে ধরে একদম সিম্পল একটা সার্কিট, এটা যদি আমি দেখি এখানে আমরা হচ্ছে সলভ কিভাবে করব, কারণ আমার এইসব সার্কিটে আসলে আমার কি চাবে জানেন, আমার মাঝখানে কোনো একটা কারেন্ট, হয়তো এই ব্রাঞ্চের খালি কারেন্টটা চাবে, হয়তো আমার টোটাল কারেন্টটা চাবে, হয়তো আমাকে বলবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট বের করেন। সো এই ধরনের প্রবলেমের জন্য আসলে বেশ কিছু মেথড আছে। সবচেয়ে প্রথম এন্ড বেসিক মেথড হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। এটা করাটা অনেক টাইম কনজিউমিং, এবং এটা করে আপনাকে যদি আলটিমেটলি এটার কারেন্ট বের করতে হয় তো আপনাকে হচ্ছে অনেকগুলো জিনিস বের করতে হবে, যে পরে টোটাল কারেন্ট কতটুকু যায়, কতটুকু ভোল্টেজ যায় এই ব্রাঞ্চে, এভাবে করে অনেক কাহিনী করতে হয়। সো এই জন্য আসলে পরবর্তীতে গিয়ে আমরা এই মেথডটা কেউই ফলো করি না, আমরা পরবর্তীতে আরো মেথড ইউজ করি, যেমন আমরা মেশ ইউজ করি, আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করি, আমরা KCL KVL এগুলো ইউজ করি, ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে আসলে আমরা কেউ তেমন একটা করি না, কিন্তু যেহেতু আমরা ফার্স্টে শিখতেছি আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার মেথডটা অ্যাটলিস্ট শিখতে হবে এবং কিছু প্র্যাকটিস করতে হবে। বাট পরবর্তীতে আমরা যখন এরকম সিম্পল বা ধরেন একটা সিঙ্গেল ব্রাঞ্চে কারেন্ট এসব ক্ষেত্রে আমরা তখন এইসব টেকনিক ইউজ করব, ঠিক আছে? সো ফার্স্টে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করে এটা একটু বোঝার ট্রাই করি। দেখেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য আপনাদেরকে প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে যেদিকে ভোল্টেজ সোর্স আপনারা ট্রাই করবেন এক্স্যাক্টলি তার থেকে অপোজিট ডিরেকশনে যে আছে যেই পার্টটা, সেই পার্ট থেকে কাজ করা শুরু করতে, ঠিক আছে? মাল্টিপল সোর্স থাকলে সেটা পরের ব্যাপার, বাট যদি এরকম একটা সিঙ্গেল সোর্স থাকে আপনি কখনোই এই পাশের সার্কিট থেকে চিন্তা করা শুরু করবেন না, আপনার চিন্তা চেতনা চলে যাবে অন্য সাইডে। এখান থেকে আপনি দেখা শুরু করবেন আচ্ছা এটার পাশের সার্কিট রেজিস্ট্যান্সের সাথে কি সিরিজে আছে না প্যারালালে আছে, তার পাশেরটার সাথে কি সিরিজে আছে না প্যারালালে আছে, বুঝে গেছে? সো প্রথমেই দেখেন ওরাও যেটা করছে, ওরাও ফার্স্টে নোডগুলোর নাম দিছে, এই যে এ নোডের নাম দিছে, এখানে বি নোড নাম দিছে, এখানে সি নোড দিছে, আর নিচেরটাতে কোনো নাম দেয়নি, নিচেরটাতে আমি একটা দিয়ে দিই ডি, বা বেশিরভাগ সময় গ্রাউন্ড নোডটাকে আসলে অনেকে জিরো নোড বলে, সো জিরোও বলতে পারেন, ঠিক আছে? কারণ এটা পুরোপুরি দেখেন সেম নোড, সবগুলা পয়েন্টই এখানে সেম, ঠিক আছে? সো আপাতত আমি ডি দিয়েই দেখাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন আমি বলছি কি যেদিকে ভোল্টেজ সোর্স আপনি সেদিক থেকে না একদম অন্য দিক থেকে শুরু করেন, তাহলে একদম অন্য দিক থেকে যদি শুরু করি আমার রেজিস্ট্যান্স আছে এইটা আর এইটা, ঠিক আছে? একদম এই কর্নারে আমার দুইটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা। এখন আপনাদের টার্গেট হচ্ছে এই দুইটা কি সিরিজে আছে না প্যারালালে আছে এটা দেখা। বুঝবেন কিভাবে? দেখেন বি এর পরে আছে সি এর পরে আছে ডি, সো একটা হচ্ছে বি থেকে শুরু হয়ে সি তে শেষ হইলো, একটা সি থেকে শুরু হয়ে ডি তে শেষ হইলো, তাহলে কি R3 আর R4 সিরিজে না প্যারালালে? ম্যাম সিরিজে। সিরিজে। তাহলে দেখেন আমরা এই দুইটা রেজিস্ট্যান্সের বদলে এরকম একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লিখে ফেলতে পারছি, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে আমাদের সার্কিটে এখন এই পার্টটা বাদ দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমি হচ্ছে এভাবে লিখে দিছি। এতটুকু বুঝতে পারছি? জি ম্যাম। ইয়েস ওকে, ম্যাম। তাহলে আমরা আবার একটু দেখে যাই। এটা ছিল আমাদের এ নোড, এটা ছিল আমাদের বি নোড, আর এরপরে আমার যেহেতু মাঝখানের এই যে সি নোডটা নাই হয়ে গেছে, সো আমার আসলে এর পরবর্তীতে নিচে হচ্ছে ডি নোড, আর এটাও ডি নোড এটাও ডি নোড। তাহলে দেখেন এখন আমাদের ভোল্টেজ সোর্স এইদিকে আর তার ঠিক অপোজিটে রেজিস্ট্যান্স হচ্ছে এইটা,
সো এবার এটার সাথে এর পাশের যে রেজিস্ট্যান্স এইটা R2 এটা কি সিরিজে আছে না প্যারালালে আছে এটা আমার বোঝা লাগবে। তো দেখেন এটা যদি B হয় নিশ্চয়ই এই পয়েন্টটাও B, তাহলে B আর D এর মধ্যে আছে R2, আবার B আর D এর মধ্যে আছে আমি যেটা বের করলাম সেটা, তাহলে R2 এর সাথে এই রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই প্যারালালে আছে। জি ম্যাম। তাহলে দেখেন প্যারালালের নোটেশনটা হচ্ছে এভাবে লিখেছে R2 আর ওটার নাম দিছিল তারা R প্রাইম, দেখেন এখানে। সো R2 আর R প্রাইম কে এভাবে প্যারালাল দেখাই দিছে, কারণ প্যারালালের ক্যালকুলেশনটা একটু বড় হয় তো এটা সবসময় না লিখে এরকম সাইন দিয়ে বুঝায় দেয়। আর এটা ক্যালকুলেশনটা আপনি পরে পাশে যদি ভ্যালু দেওয়া থাকে আর 3 আর 4 এর ভ্যালু দেওয়া থাকে আপনি পাশে থেকে ওই ভ্যালুটা দিয়ে বসাই করে ফেলবেন, ঠিক আছে? বাট লেখার সময় এভাবে লিখলেই হবে। এখন দেখেন এখন আমার সার্কিটটা আসলে নোডও করা লাগতেছে না, আমি বুঝতেছি এই দুইটা সিরিজে আছে। তাও আপনি যদি চান আপনি চাইলে A B আর নিচেরটা ছিল D করেও বুঝতে পারবেন যে R1 এর সাথে এই RT প্রাইমটা আসলে সিরিজে আছে। সো আলটিমেটলি সিরিজ মানে যোগ হয়ে যাবে। সো দেখেন এখন আমার সার্কিটে আমি যাই চাই টোটাল কারেন্ট, এখন আমি টোটাল ভোল্টেজ জানি, টোটাল রেজিস্ট্যান্স জানি, সো আমি টোটাল কারেন্ট বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এরকম একটা সার্কিট থাকলে আপনারা হচ্ছে এইভাবে সলভ করবেন। দেখেন পাশেরটা সেম জিনিসটা জাস্ট ভ্যালু দেওয়া, আপনাকে বলছে ফাইন্ড দ্য কারেন্ট I3 ফর দ্য সিরিজ প্যারালাল নেটওয়ার্ক। সো I3 আছে এই ব্রাঞ্চে, তো আমার প্রথম কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা, ঠিক আছে? সো আমি আগে I3 এর কোনো চিন্তা ভাবনাই করব না, আমি হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। সো এখানে আমার ভোল্টেজ সোর্স আছে E, আর এখানে আমার এই সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, তাহলে তার পাশেরটার সাথে সে আছে হচ্ছে প্যারালালে। প্যারালাল সলভ করলে দেখবেন আসবে 4, তারপরে এটার সাথে সেই 4টা চলে যাবে সিরিজে। সো টোটালটা করলে আপনি পাবেন হচ্ছে 6, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আপনি পাবেন হচ্ছে 6। তারপরে আপনি টোটাল ভোল্টেজ আছে 54, আপনি টোটাল কারেন্ট বের করলে পাবেন দেখেন 9, ঠিক আছে? 9 মিলি অ্যাম্পিয়ার, কারণ রেজিস্ট্যান্স গুলো কিলোতে ছিল। তাহলে আমি যদি IS পেয়ে যাই, আমার কিন্তু ম্যাথ এখনো শেষ হয়নি, আমাকে বের করতে বলছে I3, আমি বের করছি IS টোটাল কারেন্ট। টোটাল কারেন্টটাকে লেখার সময় সবসময় ভোল্টেজ সোর্সের ইমিডিয়েট সাথের জায়গাটাতে লিখবেন, অন্য আশেপাশে কোথাও লিখলে দেখা যাবে ইনঅ্যাকুরেট হয়ে যেতে পারে, এই জন্য সবসময় সাথে লিখবেন। তাহলে IS তো আমাকে বের করতে বলেন, আমাকে তো বের করতে বলছে I3, তাই না? তাহলে দেখেন IS টা কেন I3 এর সাথে সেম না, কারণ এই জায়গাতে যখন IS যাবে তখন IS এর কিন্তু দুইটা রাস্তা, তাহলে IS ভাগ হয়ে যাবে না, কারণ এই দুইটা প্যারালাল ব্রাঞ্চ। তাহলে IS যদি ভাগ হয়ে যায়, এখান দিয়ে একটা কারেন্ট যাবে ধরেন I1, আর এখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে I3, বা ধরেন I2 I3 যেরকম খুশি নাম দেন, তাহলে দুইটার ক্যালকুলেশনটা আমার করতে হবে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে IS হইলে তো এখানেও IS, এখানে তো আর ভাগ হয় নাই, তাই না? এই রেজিস্ট্যান্সের আগে বা পরে তো আর ভাগ হয় নাই। তাহলে আমার হিসাবে এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট, আর এই দুইটা আছে আমার ব্রাঞ্চ, তাহলে আমি নিশ্চয়ই I3 টা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করে ফেলতে পারবো না? দেখেন তো, এটা কি বুঝতেছি এটা যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে করা যাচ্ছে? কেউ কি বুঝি নাই এমন আছে? ম্যাম কারেন্ট ডিভাইডার রুলের মধ্যে যেটা বাহির করতে বলছে তার বিপরীতটা না, কিন্তু এখানের মধ্যে R2 R3 দুইটাই কেন নিছে? R2 নিচে দেখেন, উপরে কি হচ্ছে বিপরীতটা, নিচে তো সব যোগফল, উপরে কিন্তু বিপরীতটাই আছে, এই যে R2, আর নিচে হচ্ছে দুইটার যোগফল। ও না সরি ম্যাম, উপরের ইয়েটা দেখছিলাম, সরি ম্যাম। ও আচ্ছা, এটা না, এটা হচ্ছে প্যারালাল বের করছে জাস্ট, এটা ওরা শর্টকাটে ফর্মুলাতে লিখছে, আপনি যেভাবে প্যারালাল বের করা শিখছেন ওভাবে বের করলেই হবে। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে কারো যদি কনফিউশন থাকে আপনারা আমাকে ইন্ডিভিজুয়ালি রিচ আউট করেন। এক্সাম্পল 1 এরকম বেশ কিছু এক্সাম্পল আপনারা পাবেন, একটা দুইটা করে নিজেরা হাতে হাতে করলে তারপরে দেখবেন আরেকটু ইজি হইতেছে, ঠিক আছে? যেমন এই সার্কিটটাতে খেয়াল করেন, এখানে আপনারা দেখে বুঝতেছেন এদিকে ভোল্টেজ, তাইলে এদিকে হচ্ছে থেকে শুরু করতে হবে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটার সাথে এই পাশের ব্রাঞ্চটা দেখেন এন্ডিং আর এই দুইটা নোড হচ্ছে সেম, তার মানে এইটুকুর সাথে এই পুরা জিনিসটা হচ্ছে প্যারালালে। এতটুকু বুঝছি যে এই রেজিস্ট্যান্সটার সাথে এই পুরা ব্রাঞ্চটা প্যারালালে। এখন ব্রাঞ্চের মধ্যে আবার একটু কাহিনী আছে, তাহলে আগেই প্যারালাল ক্যালকুলেশন করার আগে আমার নিশ্চয়ই এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে।
তাহলে দেখেন তো R2 আর R3 যে প্যারালাল, এটা আপনারা বুঝতেছেন কিনা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই দুইটা সলভ করার পরে দুইটার বদলে যদি আমি এরকম একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স লিখি এই দুইটা বাদ দিয়ে, তাহলে ওই সিঙ্গেল রেজিস্ট্যান্সটা আবার R1 এর সাথে সিরিজে হয়ে যাবে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। তাইলে এইভাবে করে পুরাটার বদলে আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স যদি লিখি, তখন সেই রেজিস্ট্যান্সটা আর এই R4টা হচ্ছে প্যারালালে চলে যাবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স চেক নেই দাঁড়ান। ম্যাম আমার একটা কথা ছিল, হ্যাঁ বলেন। বলছিলাম কি বৃহস্পতিবারের যে ক্লাসটা ওইটা তো আমি সচরাচর জয়েন করতে পারি না, কারণ আমার ওই টাইমে একটা ক্লাস থাকে, আমার ওভারল্যাপ হয়ে যায় বৃহস্পতিবারের ক্লাসটা। ম্যাম এই বিষয়ে কি কিছু চিন্তা করছেন? এখন ওভারল্যাপ আসলে আপনার একার না, ওভারল্যাপ আসলে 4-5 জনের মতোই আছে। এখন সমস্যা হচ্ছে যে ওভারল্যাপ গুলো কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। আমি হচ্ছে কথা বলছি, কিন্তু আসলে ওই যে আপনারা তো অনেকগুলা ব্যাচের মানুষজন না, তো আসলে যদি আপনারা করতে চান আপনারা সবগুলা ক্লাসই এভাবে অনলাইনে করতে পারেন। সেই ক্ষেত্রে আমার আপনারা মনে হয় নিজে সেটা হইলে ভালো অনলাইন হইতো। করলেই ভালো হয়, কারণ অনেক স্টুডেন্টরা আছে 2 দিনই ওভারল্যাপ, আবার আছে একদিন ওভারল্যাপ। আচ্ছা ম্যাম একটা কথা বলি। বলেন। ম্যাম আমাদের যাদের ওভারল্যাপ হচ্ছে না তারা যদি অফলাইনে ক্লাস করি ম্যাম, সেটা তো বেটার হয়, কারণ অনেক আচ্ছা কিছু তো বোঝা যায় না, অনেক কিছু। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ম্যাম আমি একটা কথা বলি। বলেন। জি ম্যাম বলছি, যেই দিন বেশি ওভারল্যাপ ম্যাম ওই দিন আপনি অনলাইনে ক্লাসটা নেন, আর যেই দিন কম ওভারল্যাপ বা ওভারল্যাপ নেই সেই দিন আপনি অফলাইনে ক্লাসটা নিতে পারেন। একদিন অনলাইন একদিন অফলাইন। হ্যাঁ এটা হইলে আমাদের তো একদিন হচ্ছে গিয়ে অটোমেটিক্যালি ক্লাস অফ হয়ে যাচ্ছে। 2 দিনের মধ্যে যদি একদিনই নাই পাই সেক্ষেত্রে তো মানে হ্যাঁ হ্যাঁ ওইটা। অনেক প্রবলেম হয়ে যাবে, তাই না ভাইয়া? ম্যাম বৃহস্পতিবারের ক্লাসটা আপনি অনলাইনে নেন ম্যাম, বাকি রবিবারেরটা অফলাইনে হয়ে যাবে। আচ্ছা ম্যাম আমরা যদি ম্যামকে কথা দুইটাই বলতে দেই। অনলাইনে হইতো তাহলে মেবি ভালো হইতো। আপনি ম্যাম লাস্ট কত ডিসিশনটা নেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি ডিসিশনটা নিব। আমি হচ্ছে আমার মনে হয় যে আপনাদের হচ্ছে একটা ক্লাস অনলাইনে রাখেন যেটাতে আপনারা সবাই জয়েন করতে পারবেন, আর আরেকটা ক্লাস যেটা থার্সডে ক্লাস ওটা আসলে আমাদের একটু রেশিওটা দেখতে হবে। ওভারল্যাপ নন ওভারল্যাপের রেশিওটা দেখে যদি দেখি যে হচ্ছে ওভারল্যাপই বেশি, তখন আমাদেরকে তো ওভারল্যাপদেরকেই প্রায়োরিটি দিতে হবে। আর আমরা যদি দেখি নন ওভারল্যাপ বেশি, তাহলে অবভিয়াসলি তারা প্রায়োরিটি পাবে। ভাবে বুঝে আমরা হচ্ছে অফলাইন বা অনলাইন করে আমরা হচ্ছে এরকম একটা রেশিও দেখে বুঝে মেজরিটি ডিসিশন নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে আসলে কারো মতামত মিলবে না। ঠিক আছে? জি আর ম্যাম তাহলে যাদের ওভারল্যাপ হবে বৃহস্পতিবার এটা ধরেন ক্লাস করতে পারে না, তাহলে তাদের জন্য কি অন্য কোনো তারা ব্যবস্থা? আমার কাছে ইন্ডিভিজুয়ালি আসতে হবে, আমার কাছে এসে এসে বুঝে যাইতে হবে। আমি তো প্রত্যেকবারই দিয়ে দিব টপিক যে হচ্ছে এখান থেকে দেখতে হবে, আপনাদের হচ্ছে নিজেদেরকে ওটা দেখতে হবে, দেখে আপনাদেরকে বুঝে আমার কাছে আসতে হবে। আর হচ্ছে অনলাইন ক্লাসে হয়তো আপনাদেরকে একটু রিভিউ দিতে পারি। আজকে আমি বলতে গেলে আগের ক্লাসটা অলমোস্ট পুরোটাই রিপিট করছি, কারণ আমার মনে হয়েছে যে এটা একদম বেসিক জিনিস, বাট সবসময় তো এটা করা পসিবল হবে না, আমাদেরকে তো টপিক শেষ করে করে আগাইতে হবে, তাই না? জি জি ম্যাম। ম্যাম সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা কি হবে ম্যাম আমাদের যাদের ওভারল্যাপ হবে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনারা টেনশন করেন না। আপনাদের তো হচ্ছে ধরেন এমনিতে অ্যাটেন্ডেন্স আমি ট্রাই করব যে আপনাদের যেই মার্কসটা আসে মোরাললেস আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? জি ম্যাম এটা একটু কনসিডার করেন। ম্যাম আমাদের কুইজগুলো কি অফলাইনে হবে না? আচ্ছা আমি হচ্ছে তাহলে মিটিং শেষ হয়ে যাবে তো আমি আপনাদেরকে আরেকটা মিটিং লিংক দিই, ওখানে আমরা শেষ করি কথাবার্তা। ওকে ম্যাম।